আম্মা হো। ওই তো ওখানে। ডোডো চোখ কসলাচ্ছে, তার মানে ঘুমাবে। আজলান পিঠে কাঁধে মাথা ফেলে হাত বুলিয়ে দিল। ডোডো কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল। ডোডো ঘুমিয়ে যেতেই আজলান তাকে দোলনায় রেখে বলল, দেখি থার্মোমিটার দাও, জ্বর কতটুকু দেখতে হবে। তিনি থার্মোমিটার জিব্বার নিচে দিল। আজলান জ্বর চেক করে দেখলো 100। আয়জা বলেছে ওর গায়ে 102 জ্বর ছিল। একটু কমেছে দেখে আজলান নিশ্চিত হলো। বিছানার বেডশিট আর বালিশের কভার চেঞ্জ করার জন্য একটা চেয়ারে বসিয়ে দিয়েছিল তিথিকে। তারপর বিছানো শেষে তিথিকে কোলে করে ওয়াশরুমে ঢুকিয়ে ব্রাশ করালো। তিথি তার গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে ব্রাশ করেছিল। তারপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে দিল। এলোমেলো চুলগুলোতে চিরুনি চালিয়ে বলল, অপরিচ্ছন্ন থাকলে রোগ জীবাণু আরো বেশি আক্রমণ করে মেহবুব। এখন বলো কেমন লাগছে। তিথি তাকে বুকে মাথা ফেলে বড় করে শ্বাস ফেলে বলল, খুব ভালো, তুমি এসেছো তাই আমি সুস্থ হয়ে গিয়েছি, কিন্তু দুর্বল লাগছে। তুমি না থাকলে আমি বোধহয় মরেই যাব। জ্বর ওঠানামা চেক করতে হবে। যদি জ্বর কমে তো ভালো, না কমলে সোজা নিয়ে যাবে চেম্বারে। ডোডোকে আমার পাশে দাও। আজলান ডোডোকে তার পাশে এনে দিল। ঘুমান্ত মুখটাকে আদর করে বলল, ওর মুখে আঁচড় কিসের? রাগ করে নিজের নখ দিয়ে নিজেই আঁচড় দিয়েছে। বাপের মতো হাড় বজ্জাত হয়েছে কি এমনি বলি? এইটুকুনি বেটা, অথচ কত রাগ তার। তোর বাপের বউ থেকে গেছে কষ্ট করে, কিন্তু তোর বউ একদিনও থাকবে না দেখিস। আমি ভালো শাশুড়ি হব। তুই তোর বাপের মতো হলে তোর বউকে দিনে দিনে দিয়ে আসবো ওর বাপের বাড়ি। চুপ, অযথা বকছো তুমি। ওর ঘুম ভেঙে যাবে। তিথি দেখলো ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে। ফোলা ঠোঁটে চুমু খেয়ে বলল, আমার সোনারে, ঘুমালে তোকে কত আদর লাগে। ননসেন্স, ওকে ঠোঁটে চুমু দিতে বারণ করেছি মেহবুব, এসব ভালো না। তুমি যে দাও। কখন দিয়েছি? আমাকে দাওনি। আজলান দাঁত কিরমির করতেই তিথি বলল, নিজে দিলে দোষ নেই, আমি দিলেই দোষ। আমি আমার সোনাটাকে জড়িয়ে ধরে ঘুমাই। ছেলেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল তিথি। আজলান ডিমলাইট জ্বালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে তিথি ডোডোকে তার পাশে এনে আজলানের বুকে গুজে গিয়ে বলল, কতদিন পর এসেছো, আমাকে একটু জড়িয়েও ধরনি। এই আজলান গভীর ঘুমে আচ্ছন্ন। তিথি তার বুকে মুখ ঠেকিয়ে ঘুমিয়ে গেল। আজলান অনেকক্ষণ পর বলে উঠল, জ্বর কেমন তোমার? অনেক বেশি। আজলান তার কপাল চেক করলো। তিথি বলল, জ্বর তো এখানে থাকে। বলেই আজলানের হাতটা উদরের উপর রাখলো। আজলান উদর ধরে টেনে এনে জড়িয়ে ধরে বলল, কমে এসেছে। অনেক জ্বর আছে এখনো। আচ্ছা, সকালে ওষুধ দেব, ঘুমাও চুপচাপ। এখন দাও, সকালে ডোডো জেগে উঠবে। আজলান ভালো করে চোখ মেলে দেখলো ডোডোকে ওপাশে রেখেছে তিথি। সে অবাক কণ্ঠে বলল, তুমি ওকে ওদিকে রেখেছো কেন? আমার তোমার সাথে লেপ্টে ঘুমাতে ভালো লাগে। আজলান ওর দিকে চোখ ফেলে বলল, কে যেন চলে যাবে বলেছিল। হ্যাঁ তাই তো, সময়টা চলে আসতেছে, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। তুমি না থাকলে আমার কিছু ভালো লাগে না। তাহলে যেও না। না যেতে হবে, বাপের বাড়ির জন্য মন পড়ছে। সাথে তোমাকেও বোঝাতে হবে আমি না থাকলে কেমন লাগে। ডোডোকেও বোঝাতে হবে। ঘুমাও চুপচাপ। খুব শীত করছে, তোমার গা কি গরম? তোমারও কি জ্বর? না, আমার গা সব সময় এমন থাকে। মাথার মতো গাও সব সময় গরম থাকে, বুঝলাম। তিথি তার বুকের নিচেকে আড়াল করার চেষ্টা করতেই আজলান তাকে বুকের নিচে চেপে ধরে গলায় মুখ গুজে বলল, আদর করার সময়ও ধমকায়। কেসটা কি বুঝলাম না আজও। ভোর নাগাদ ঘুম ভাঙতে আজলান দেখলো ডোডো তাদের মাঝখানে চলে এসেছে। মাথাটা তিথির পেটের সাথে লেগে আছে। একটা পা আজলানের মুখের উপর আর একটা গলায়। আজলান আফসোসের সুরে বলল, সব আয়ত্ত করে নিয়েছে মায়ের কাছ থেকে। আইজাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল। পাত্র এনজিওতে চাকরি করে। আফতাব সাহেবের সাথে বেশ কথাবার্তা চলছিল পাত্রের বাবা, চাচা আর মামার সাথে। পাত্র এসেছে। পাত্রের মায়ের সাথে বসে আছে সে। আজলানকে কয়েকবার ডেকে পাঠিয়েছে আফতাব শেখ। তিথি এসে তাকে বলেছে, কিন্তু সে এমনভাবে সেজে গুজে রেডি হচ্ছে যেন আইজাকে নয় তাকে দেখতে এসেছে। তিথি মহাবিরক্ত। সে একটা মেরুন রঙের শাড়ি পরেছে। আজলান তাকে চোরা চোখে দেখে বলল, ওদের সামনে যাবে না। তিথি তার কথা শুনে ভুরু কুচকাল। বলল, কেন? আমাকে পছন্দ করে নেবে বলে? সবসময় মুখের উপর কথা বলার স্বভাব কমাও, নইলে বের করে দেবে, তাই তো? এটা ছাড়া তুমি আর পারোটাই বা কি? আজলান আর কিছু বলল না। তিথি মুখ ঝামটা মেরে চলে গেল।
ডোডো তার দাদা ভাইয়ের কোলে বসে আছে, রিমোট নিয়ে খেলা করছে। সবার কথা ফাঁকে ফাঁকে সেও কথা বলে উঠছে। কি বলছে সে নিজেই জানে না। অনেকক্ষণ পর আজলান এসে বসলো সেখানে। সবাই তাকে দেখে দাঁড়িয়ে হাতে হাত মিলিয়ে কুশলাদি বিনিময় করছে। আজলান বসতে বসতে দেখলো পাটের গায়ে শার্ট কুচকানো, বারবার নাকের মাথা চুলকাচ্ছে। যে পারফিউমটা ইউজ করেছে সেটার গন্ধ করা, দাড়ি নেই, ঠোঁটের উপর একগুচ্ছ গোফ রাখা, তাও তৎকালীন রাজা বাচ্চাদের মতো করে রাখা। আফতাব শেখ বললেন, আমার 2 মেয়ে 1 ছেলে। মেয়ে 2টা ছোট, ছেলেটা বড়। এক মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি। মেয়ের বর ইনকাম ট্যাক্স অফিসার, আর ও র্যাবে জয়েন করেছে 2 বছর হলো। আয়জা সবার ছোট, আমার বড় আদরের মেয়ে। আজলানকে চুপ থাকতে দেখে আফতাব শেখ বললেন, ইনি হচ্ছেন ছেলের বাবা, ইনি মামা, ইনি ছোট চাচা, আর ইনি মা। আজলান ছেলের মায়ের উদ্দেশ্যে বলল, আপনি আমার বোনকে একা দেখে আসতে পারেন, ও সবার সামনে আসবে না। পাঠ্যপক্ষ শুরুতেই বুঝে গিয়েছে ভাইটা গোয়ার টাইপের হবে। কথাবার্তায় অহংকার ঝরে পড়ায় তারা একেবারে সিটিয়ে গেছে। আজলানের কথায় অপমানিত বোধ করলো তারা। আফতাব শেখ হেসে বললেন, আয়জাকে একটু ডাকো, দেখা দিয়ে চলে যাক। আমি কি বলেছি তা বোধহয় শুনতে পাননি। আফতাব শেখ ছেলের উপর ক্ষুব্ধ হলেন, কিন্তু তা চেপে রেখে মলিন হেসে পাত্রের মায়ের উদ্দেশ্যে বললেন, আপনি দেখে আসতে পারেন, আমরা কথাবার্তা এগোই। রমলা চাচি এসে পাত্রের মাকে নিয়ে গেল। সবাই কথা এগোলো। আজলান শুধু চুপচাপ শুনলো। আয়জা কাঁদতে কাঁদতে শাড়ি পরেছিল। আম্বিয়া বেগম চর মেরেছিলেন সকালে। মা মেয়ের মধ্যে তিথি তখন নাক গলায়নি। আম্বিয়া বেগম ওকে কাঁদতে দেখে বললেন, বিয়ে কি এখন হয়ে যাচ্ছে? আজব, তোর ভাই যেখানে দাঁড়িয়ে বিয়ে দেবে সেখানে তোর এত কান্না কিসের? আয়জার কান্না তবুও থামার নয়। তাকে তিথি শাড়ি পরিয়ে দিয়েছিল। শাড়ি পরিয়ে দেওয়ার সময় আয়জা বারংবার তার চোখ মুছে যাচ্ছিল। এখন তাও কান্না একটু থেমেছে। পাত্রের মা এসে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। তিথিকে বলল, আপনি ওর ভাইয়ের বউ? জি। পাত্রের মা তাকেও দেখলো ভালো করে। আম্বিয়া বেগম বললেন, আমার মেয়ে লাখে একটা, কোনো দোষ ত্রুটি খুঁজে পাবেন না। আদরে আদরে মানুষ হয়েছে, তাই কাজ বাজ একটু কম পারে, কিন্তু শিখিয়ে দিলে সব শিখে নেবে। পাটের মায়ের সাথে আম্বিয়া বেগম অনেক কথাবার্তা বলল। পাটের মা বেরিয়ে যেতেই আয়জা শাড়ি খুলে ছুঁড়ে মেরে ফেলল। করবো না বিয়ে আমি, আমাকে কোরবানির বকরি পেয়েছে সবাই মিলে। শাড়িটা বিছানায় ছুঁড়ে মেরে বসে কাঁদতে লাগলো সে। তিথি তার কান্নার পেছনের আসল রহস্য জানে, কিন্তু মুখ খোলার সুযোগ নেই। যদি মুখ খোলে তাহলে তাকে আয়জার রক্ষে নেই, সাথে তারও। আয়জা বলল, ভাইয়াকে বলো আমি বিয়ে শাদী করবো না এখন। না বাপু, পারবো না। আমার বরের সাথে সম্পর্ক একটু ঠিকঠাক হয়েছে, এখন কোনো ঝামেলায় আমি নেই। তা শুনে আয়জা কেঁদে বলল, তাহলে বেরিয়ে যাও এখন। তিথিকে বের করে দিল সে। ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে বলল, আমি মরবো তবু এই বিয়ে করবো না। তিথি দরজায় ঠোকা দিয়ে বলল, আরে বাবা, আমার কি করার আছে? তুমি আমার উপর রাগ দেখাচ্ছ কেন? ডোডোর আব্বা এমনিতেই আমাকে একটু মেনে টেনে নেওয়া শুরু করেছে, তার মধ্যে আমি ওর বিপক্ষে কাজ করলে ও আমার উপর ক্ষেপে যাবে না? তোমার মদনটার ফোন নাম্বার দাও আমাকে, আমি কথা বলে দেখি। দরজা না খুললে আমারও কিছু করার নেই। আয়জা দরজা খুলে বলল, তুমি ভাইয়াকে রাজি করাবে তো? তিথি ওর দিকে চুপ করে চেয়ে রইল। আয়জা বলল, না পারলে আমাকে মুখ দেখিও না, যাও। বলেই দরজা বন্ধ করে দিতে যাচ্ছিল। তিথি দরজা আটকে বলল, আচ্ছা আচ্ছা, কেঁদো না, আমি চেষ্টা করব, চিন্তা করো না, ওই মদন তোমার হবেই। পাত্রপক্ষ চলে যাওয়ার পর বাবা ছেলের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। কথা কাটাকাটি, তারপর বাগবিতণ্ডায় লিপ্ত হলো। আর এখন জিনিস ছুটছেন আফতাব শেখ। শ্বশুর মশাইকে এর আগে এত রাগ করতে দেখেনি তিথি। শাশুড়ির কথা শুনে সব বোগাস মনে হতো তার, কিন্তু খেপে গিয়ে টিভির রিমোট আসার দিতে দেখে তিথি সহ বাড়ির সকলেই ভীত হয়ে গেছে। তিনি চিৎকার করে বললেন, কত বড় বেয়াদব হয়েছে তুমি! বাড়িতে গাদ্দারের মতো কথা বলো, তা ঠিক আছে, তাই বলে কুটুমদের সামনেও? মেয়ে আমার, সিদ্ধান্ত আমার, তুমি কে নাক গলানোর? আজলানা ওনার মুখের উপর সাফ সাফ জানিয়ে দিল, আপনার সিদ্ধান্ত আমি মানব না। ও যেমন আপনার মেয়ে তেমন আমার বোন। একজনকে তো দিয়েছেন বিয়ে, শ্বশুর শাশুড়ি তাকে আলাদা করে রেখেছে। তুমি ভুলে যাও না, তোমার বউ আমি পছন্দ করে এনেছি। ও এখন তোমার বাচ্চার মা। দিন শেষে ওর সাথেই তুমি সংসার করছো। উদ্ধার করে ফেলেছেন, ওরকম বউ পছন্দ করে। আপনি আমার সাথে আতিফার সাথে যেটা করেছেন সেটা আমি আইজার সাথে করতে দেব না। বাবা ছেলে দুজনে হিংস্র সাপদের ন্যায় ফুসফুস করছিল মুখোমুখি দাঁড়িয়ে। তিথি আর আম্বিয়া বেগম এসে দুজনকে শান্ত হতে বললেও তারা শান্ত হলো না। আফতাব শেখ বললেন, তোমার গালে ঠাস ঠাস করে চর বসাবো আমি। আমার ছেলে তুমি, আমার বড় হয়ে যাওনি এখনো। তোমার আগে দুনিয়াতে এসেছি, তোমার চাইতে বেশি মানুষ চিনি আমি। চেনেন না? কে বলেছে? বেশ মানুষ চেনেন আপনি। বোকা হাদা নোংরা বস্তির লোকজন ধরে আনেন যেখান থেকে পারেন সেখান থেকে। আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো, মানে থাকবো।
কথার কোনো হেরফের হবে না। ওই বস্তির ঘরে আমি আইজাকে দেব না, মানে দেব না। তোমাকে শান্ত হতে বলেছি, বাচ্চারা কি শুরু করছো? আফতাব শেখকে ধরে বসিয়ে গ্লাসে পানি ঢেলে বাড়িয়ে দিয়েছিলেন আম্বিয়া বেগম। আফতাব শেখ গ্লাসটা সরিয়ে দিতেই সেটি ভেঙে খান খান হয়ে গেল। তিনি এক ঝটকায় আম্বিয়া বেগমকে সরিয়ে দিয়ে বললেন, তুই সর, তোর ছেলেকে মহা বেয়াদব বানিয়েছিস। এ বাড়িতে আমার কথার 2 পয়সার দাম নেই। কত বড় বেয়াদব সে, যার সাথে সংসার করছে তাকে পর্যন্ত বাজে কথা বলা ছাড়ছে না। আপনি জিনিস ভাঙছেন কেন? সবসময় নিজের সিদ্ধান্ত সবার উপরে চাপিয়ে দেয়া বন্ধ করুন। আপনার কথায় সব হবে না, এসব রাগের ধার ধারি না আমি। আপনার কথায় শেষ কথা হবে না, হবে না মানে হবে না। আফতাব শেখ রাগে ফুঁসছেন। আম্বিয়া বেগম চিৎকার দিলেন, আজলান, তুই বেয়াদবি করছিস এবার। মানুষটা হাঁপাচ্ছে, দেখতে পারছিস না তুই? তিথি এসে আজলানকে বলল, তুমি যেতে পারছো না এখান থেকে? এত তর্ক করছো কেন? উনি অসুস্থ হয়ে পড়লে তখন কি হবে? এই চুপ, একদম চুপ। একদম শ্বশুরের সাফাই গাইবে না আমার সামনে। সবকটা পচা গাঁও গ্রাম থেকে উঠে আসা পাবলিক পচিয়ে ফেলবে ঘরদোর সবকিছু। আমিও পচা গাঁও গ্রামের মানুষ, তো কি হয়েছে? কি হয়েছে দেখতে পাচ্ছ না? খোকারে, তোর পায়ে পড়ে আবার বউয়ের সাথে ঝগড়া শুরু করিস না। আজলান গটগট পায়ে হেঁটে চলে গেল। চিৎকার চেঁচামেচি শুনে ডোডো কান্না করছিল খুব। তিথি তাকে কোলে না নিয়ে দাঁড়িয়ে আছে দেখে রমলা চাচি এসে বলল, বউ, তুমি এমন ভাবে খাড়ায় আসো কেন? বাবুরে কোলে নাও। ডোডো হামাগুড়ি দিয়ে তার পায়ের কাছে এসে বসলো। তার শাড়ি টান দিয়ে ডাকলো। আম্মা, মা হো। আয়জা বলল, আমার বিয়ে নিয়ে কাউকে ভাবতে হবে না। ওদের কে বলেছে আমার বিয়ে নিয়ে ঝগড়াঝাটি করতে? এখন কিছু বলো না প্লিজ, আগুন হয়ে আছে সবাই। ও যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে বলো ওর পরিবারকে পাঠাতে। কিন্তু একটা কোচিং সেন্টারে পড়ায়, আর মাঝে মধ্যে ড্রাইভিং করে। মা বাবা নিয়ে ভাড়া বাসায় থাকে। ঘরবাড়ি করেনি এখনো, চাকরি বাকরি পায়নি। তোমার ওই ছেলের সাথে সম্পর্কে জড়ানোর আগে তোমার পরিবারের কথা ভাবা উচিত ছিল। এমন ছেলের সাথে সম্পর্কে জড়ানো উচিত হয়নি। এখন আমি কি করব? আমার কিছুই করার নেই। আজকের পর তোমার ভাইয়ের সাথে আমি কোনো তর্কেও জড়াতে চাই না। পরে বলবে আমি নিজে বস্তি কথাও বলছি বস্তির হয়ে। আয়জা বিছানায় দুহাতে ভর দিয়ে বসে ঘন ঘন গাল মুছতে মুছতে লাগলো। তিথি বলল, আমি মাকে বলবো। ওই মহিলা মারতে মারতে মেরে ফেলবে আমাকে। তুমি কিছু করো, নইলে আমি। দেখো, ভুলভাল কিছু ভেবো না। সবাই যা চায় তা পায় না। আমিও যা চেয়ে এসেছি তা পাইনি। যা পেয়েছি সেটাকে আঁকড়ে ধরে আছি এখনো। ওনার চাকরি হলে সব ঠিকঠাক হয়ে যাবে। গ্রামের বাড়িতে ওদের পুরনো বাড়ি আছে। টাকা পয়সা হলে নতুন ঘর তুলবে। আচ্ছা, ওর নাম্বারটা দাও। উল্টাপাল্টা কথা বলবে না তো। তুমি তোমার বরের হয়ে কথা বলে আমি ফোন নাম্বার দেব না। আমাকে বিশ্বাস না করলে কিছু করার নেই। আয়জা ভয়ে ভয়ে নাম্বারটা দিল ওর হাতে। আয়জা বলল, এখন কোচিং এ থাকবে, বিকেলে ফোন দিও। উনি কিন্তু তোমাকে চেনে, আমার মান রেখো। বিকেলের দিকে তিথি ফোন দিয়েছিল ছাদে গিয়ে। ডোডো ছাদে খেলছে, আবল তাবল কথা বলছে। কিছুক্ষণ পর আকাশে উড়ে যাওয়া পাখি দেখে চেঁচাচ্ছে। তিথির ফোন রিসিভ করেনি ছেলেটা, কিন্তু 15 মিনিট পর নিচ থেকে ফোন দিয়ে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম, জারিফ মইনুল বলছি। আপনি কে বলছেন? ওপাশ থেকে গাড়ির হর্নের শব্দ শোনা যাচ্ছে। গলাটাও কি কঠিন শোনালো। আরেকটা ফাটাকেস্ট আয়জার কপালে জুটে গেল নাকি, কিন্তু কণ্ঠস্বরটা খুব চেনা। তিথি বলল, ইমন ভাইয়া। ওপাশ থেকে কণ্ঠস্বরটা বলে উঠল, আরে তিথি ভাবি, আপনি? তিথির গলা থেকে আর কোনো শব্দ আসছিল না। সে অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করলো, আপনি কি আইজার সিনিয়র জারিফ ভাই? ওপাশ থেকে উত্তর এলো, জি, কিন্তু। তিথি ফোনটা কেটে দিল সাথে সাথে। আয়জার কাছে ছুটে এসে পড়ল, আমি কিছুতেই এই সম্বন্ধ করতে পারবো না। আমি নেই এসবে। এই তাহলে জারিফ মইনুল? এভাবে বলো না, তুমি তো চেনো তাকে। তিথি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তোমার ভাইও চেনে, তাকে গিয়ে বলো আমি নেই এসবে। শেষমেশ বাড়ির ড্রাইভারকে। আয়জা তাকে থামিয়ে দিয়ে বলল, ও গাড়ি চালানো শিখেছে, এটা কি খুব ছোট কাজ? তুমিও তোমার বরের সাথে থাকতে থাকতে অহংকারী হয়ে যাচ্ছ। আমি ছোট করে বলিনি, তোমার ভাই যেটা বলতো সেটা বলছি। তুমি এটা ভালো কাজ করনি। এমন করো না প্লিজ। সরি, আমার কিছু করার নেই। আফতাব শেখ আপাতত চুপ করে আছেন। ছেলের কাণ্ড কারখানা চুপচাপ দেখছেন তিনি। তবে বাবা ছেলের কথাবার্তা বোধহয় এবার পাকাপোক্তভাবে বন্ধ হয়ে গেছে। আজলান বাড়িতে ফিরে আধ ঘন্টা ধরে শাওয়ার নিল। তিথির সাথে কথা সে বন্ধ হয়েছে, আর কোনো কথা হয়নি। কলের উপর কলা আসছিল তার ফোনে। তিথি তাকে ব্যস্ত হয়ে কথা বলতে দেখে যেটা আন্দাজ করছিল সেটাই হলো। রাতের খাবার টেবিলে জানালো।
তার সহকর্মীর ফুফুর ছেলে র্যাবের সদ্য জয়েন করেছে। তার পরিবার আইজাকে কাল বাদে পরশু দেখতে আসবে। ওই ছেলের হাতেই আইজাকে তুলে দেবে সে। ডিসিশন ফাইনাল। বাড়ি গাড়ি ছেলে কোনো কিছুতে খুঁত নেই। তিথি তখন আইজাকে দেখছিল। তার ভেতরটা যেন দেখতে পাচ্ছিল সে, কিন্তু তারপরও না দেখার ভান করে রইল। তার কিছু করার নেই। বিছানায় বসে দুটোকে খাওয়ানোর সময় আজলান এসে একটা ছবি দেখালো ফোনের স্ক্রিনে। তিথিকে বলল, এটা আইজা আর আইজার বাবাকে গিয়ে দেখে এসো। তিথি কথা শুনতে পায়নি এমন ভাব করে ডোডোকে দোল দিতে লাগলো, মাথা নিচু করে আদর করতে লাগলো। ডোডো বাবার গলা শুনে খাওয়ার ফাঁকে চোখ গোল গোল করে চাইলো। বাবার বাড়িয়ে দেওয়া ফোন কেড়ে নিয়ে মেঝেতে ফেলে দিয়ে মায়ের বুকে গুজে দিয়ে বলল, আম্মান তুতু। তিথি বিড়বিড় করলো, খাওয়ার সময় ডিস্টার্ব করলে এরকমই করবি। আজলান মা ছেলের দিকে খেপাটে দৃষ্টিতে চেয়ে রইল। ছবিটা দেখার পর আম্বিয়া বেগম বললেন, একবার দেখ, ছেলে দেখতে ভালো, এটাই তো চাস তুই। আইজা অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলো। তিথি ডোডোকে কোলে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। রমলা চাচি আইজার উদ্দেশ্যে বলল, তোমার ভাইরে কি তুমি চিনো না? এমন করতেছো কেন? ঘরে অশান্তি না হলে তোমাদের ভাল লাগে না? ছবিখান দেখো, ছেলেটা দেখতেও ভালো। দেখবো না। আম্বিয়া বেগম বললেন, তোর বাপ শুনলে এখন চিল্লিয়ে উঠবে, আবার লাগবে বাপ বেটার যুদ্ধ। লাগুক, সাহস থাকলে তোমার ছেলে আর বর দুজনকে গিয়ে বলো আমি পড়াশোনা শেষ করে চাকরি করব, তারপরও বিয়ে করব না। আম্বিয়া বেগম ভৎসনা করে বলল, ঢঙের কথা বলিস না। নিজের কাপড়টুকু ভালো করে ধুতে পারিস না, আবার করবি চাকরি। শ্বশুর বাড়িতেও কি আমাকে বসে বসে খাওয়াবে মা? ভাবিকে কি বসে বসে খাওয়াচ্ছ? শ্বশুর বাড়ি আর চাকরি দুটো আলাদা ব্যাপার। তোমার সাথে তর্ক করতে ইচ্ছে করছে না, যাও তো সবাই। আমি বিয়ে করব না। ভাবি তোমার বরকে গিয়ে বলো আমি বিয়ে করব না, ব্যাস। আম্বিয়া বেগম চুলে ঝুঁটি ধরে হ্যাসকা টান দিয়ে বলল, তুই আমাদের মেরে ছাড়বি শয়তানি। বিয়ে না করলে দূর হ ঘর থেকে। তিথি আম্বিয়া বেগমকে টেনে নিয়ে এলো। ডোডো চেঁচিয়ে উঠল আইজার ফুফানো দেখে। তিথি বলল, কিছু হয়নি বাবা। ডোডো আইজাকে ডাকলো। এপি। আইজা তার দিকে চোখ তুলে তাকিয়ে আরো জোরে ফুফিয়ে উঠল। আম্বিয়া বেগম তিথিকে বলল, তুই ওকে কিছু বলতে পারিস না বউ? এমনিতে সারাদিন তোদের কত কথা হয়। কত ছেলে নিজের সংসার হওয়ার পর বোনের দিকে ফিরেও চায় না। সেখানে তার ভাই নিজে দাঁড়িয়ে ভালো পাত্র দেখে বিয়ে দিতে চাচ্ছে, তারপরও সে রাজি হচ্ছে না, দেখলি? আমি কি বলবো? আমি যা বলি তাই তো ভুল। তোমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দেবে না ভুলভাল কিছু বললে। ওকে বোঝাতে বলছি গাধি। ওকে কি বোঝাবো? আমি যে ভুল করেছি ওকেও সেটা করতে বলবো? আম্বিয়া বেগম রাগ সামলে বলল, তুই আমার ছেলেকে বিয়ে করে ভুল করেছিস। আলবাত ভুল। আমি এমন বড়লোক বাড়িতে যেতে পারতাম না ঠিক, কিন্তু একজন ভালো মানুষ তো পেতাম। লাল দেখে ফাল দিয়েছি, তাই আজ আমার এই দশা। রমলা চাচি বলল, বাচ্চা কোলে নিয়ে দাঁড়ায় আছো, তারপরও এ কথা কি করে বলছো বউ? তিথি ডোডোকে জড়িয়ে ধরে বলল, তাতে কি হয়েছে? আম্বিয়া বেগম বলে উঠলেন, তোর সাত কপাল আমার ছেলের মতো কাউকে পেয়েছিস। তোর চাইতে ভালো মেয়ে পেতাম আমি। তো যাও আর একটা বিয়ে করাও। স্মার্ট, আধুনিক, সুন্দরী, ফর্সা, কম কথা বলে এমন কাউকে খুঁজে নিয়ে এসো তোমার ছেলের জন্য। বিশ্বাস করো, উপরে ঢং দেখালেও মনে মনে ভীষণ খুশি হবে। সেও এটাই চায়, শুধু লোকলজ্জার কারণে আমাকে নিয়ে সংসার করছে। রমলা চাচি বলে উঠল, আহা থামো থামো, এইসব কথা কেন বলতাছো বউ? বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন এসব কথা তুলো না। পুরুষ মানুষের মাথা গরম, কখন কি করে বসে রাগের মাথায়। তিথি অবাক কণ্ঠে বলল, কি বলছো চাচি? রাগের মাথায় বিয়ে করে নেবে বলছো? করুক, করলেও সেই মেয়ে স্মার্ট, আধুনিকা হবে না। আমার চাইতে বোকা, হাতা গাদা হবে। আমি যে ভুল করেছি সেটা একটা শিক্ষিত মেয়ে করবে না, অশিক্ষিত মূর্খরা করবে। ডোডো মায়ের মুখের দিকে তাকিয়ে রইল ড্যাব ড্যাব করে। আম্বিয়া বেগম রাগের মাথায় আয়চাকে মারধর করা শুরু করলো। চুল ধরে গালে চড় মারতে মারতে বলল, তুই আমার সংসারে আগুন লাগিয়ে দিয়েছিস। তোকে আজ আমি মেরেই ফেলবো। তোর মতো মেয়ে দরকার নেই আমার। এত মানুষ মরে, তুই মরিস না কেন? আইজার চিৎকারে ডোডো ভয় পেয়ে কাঁদা শুরু করলো। আজলান ওয়াশরুম থেকে বেরিয়েছিল সবে। মাথা মুছতে মুছতে আইজার কান্নার শব্দ কানে আসতেই দ্রুত পদে হেঁটে বেরিয়ে এলো। আইজার ঘরে এসে দেখলো আইজাকে এক নাগারে মেরে যাচ্ছে আম্বিয়া বেগম। রমলা চাচি চেষ্টা করে থামাতে পারছে না। তিথি ডোডোকে নিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ অবিশ্বাস্য রকমের স্বাভাবিক, শুধু ডোডো কাটছে।
সে ছুটে এসে আয়জাকে ছাড়িয়ে নিয়ে আম্বিয়া বেগমকে বলল, পাগল হয়ে গেছো? কি সমস্যা? বাড়িটাকে মাছের বাজার বানিয়ে ফেলেছো সবাই মিলে। আয়জা ভাইকে ঝাপটে জড়িয়ে ধরে কেঁদে গেল। আফতাব শেখ দরজার কাছে এসে দাঁড়িয়েছেন। উপহাস করে বললেন, খেলা জমে উঠেছে, চলতে থাকুক, আমি ঘরে বসে শুনতে থাকি, চালিয়ে যাও সবাই মিলে। আম্বিয়া বেগমের দিকে খেপাটে দৃষ্টি নিক্ষেপ করে চলে গেলেন তিনি। তিথিও বেরিয়ে গেল ডোডোকে দোল দিতে দিতে। আম্বিয়া বেগম হাঁপাতে লাগলেন। রমলা চাচি ওনাকে ধরে খাটে বসালেন। পানির গ্লাস এনে পানি খাইয়ে দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। আজলান আয়জাকে বলল, কান্না বন্ধ করো। ডোডো তালে দিতে দিতে বলল, তাত্তা তাত্তা। তিথি তার কাণ্ড দেখে বলল, তোর মনে এত ফুর্তি কোথা থেকে এলো? ডোডো হাসল। তিথি তার গালে টুপটাপ আদর বসিয়ে বলল, গাড়িতে বসে খেলা কর কেমন? আমি তোর ফুপিকে ভাতটা খাইয়ে দিয়ে আসি, নইলে আজ না খেয়ে ঘুমাবে। ডোডো মায়ের যাওয়া দেখলো। কিছুক্ষণ পর ঠোঁট টেনে কাঁদা শুরু করলো। আজলান এসে দেখলো তিথি নেই। ডোডো এক নাগাড়ে কেঁদে যাচ্ছে। সে ডোডোকে কোলে নিয়ে চেঁচিয়ে বলল, ছেলেটাকে এভাবে ফেলে রেখে গিয়েছো কেন? ননসেন্স এই মেহবুব। তিথি তার ডাকাডাকি শুনে দৌড়ে এলো, বলল, আয়জাকে খাওয়াতে গিয়েছিলাম, আয় ডোডো। হাত বাড়িয়ে দিল সে। ডোডো বাবার গলা ধরে মায়ের দিকে চেয়ে থাকলো। আজলান দিল না, বলল, আমি একটা জরুরি কথা বলছি, মন দিয়ে শোনো। ওকে বলো কাউকে আগে থেকে পছন্দ করলে তার নাম অবধি ভুলে যেতে। ওর হাবভাব দেখে তো স্পষ্ট যে ও ভার্সিটিতে কোনো বন্ধু জুটিয়েছে। থাকলেও সমস্যা কোথায়? তোমাকে যেটা বলতে বলেছি সেটা গিয়ে বলো। কাল ওকে দেখতে আসবে, তুমি ওকে সাজিয়ে গুছিয়ে রাখবে। ওরা ভদ্র পরিবারের মানুষ। ও যদি উল্টাপাল্টা কিছু ভেবে রাখে তা মাথা থেকে ঝেড়ে ফেলতে বলো। ওদের সামনে যেন কোনো সিন ক্রিয়েট না হয়। ও বিয়ে করতে চাইছে না, তুমি ওকে জোর করছো কেন? আইনের লোক হয়ে এটা জানো না যে একজন প্রাপ্তবয়স্ক মেয়ের নিজের বিয়ের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে? অধিকার মাই ফুড। এই বয়সে ভালো মন্দ কি বোঝো? এসব জাস্ট আবেগ বই কি কিছু না। ভালো থাকার জন্য টাকা দরকার, আর সামাজিক অবস্থান, বংশগৌরব, ভালোবাসা, আবেগ চলেই যাক। তোমার পিঙ্কিও টাকা দেখে আরেক মদনের সাথে পালিয়েছে নাকি? আজলান ঘর ফাটিয়ে হুঙ্কার ছেড়ে খপ করে হাত ধরে ঘর থেকে বের করে দিয়ে মুখের উপর দরজা বন্ধ করে দিল। তিথি দরজায় চাপড়াতে চাপড়াতে বলল, টাকা টাকা টাকা, এই টাকাই তোমার ঘাড় বাঁকা করে দিয়েছে। আজলান শেখ, তোমাকে আমি ঘেন্না করি। যতটুকু সম্মান আছে ওইটুকু ডোডোর বাপ বলে, নইলে তখনই চলে যেতাম। ওইটুকুও যখন থাকবে না, তখন তুমি আমাকে আটকে রাখতে পারবে না। জাস্ট অফ ব্লাড ইডিয়েট। সভ্য দেখে কাউকে নিয়ে আসো, সে তোমার টাকার গন্ধ শুকে চুপ করে থাকবে। আজলান খানিকক্ষণ চোখ বুজে দাঁড়িয়ে রইল। তিথি চলে যেতে ডোডোর পরনের কাপড় চোপড় পাল্টে দিয়ে গা মুছে বেবি পাউডার মাখিয়ে দিল। দুগালে আদর করে নতুন কাপড় চোপড় পরিয়ে দিয়ে হাত পা টেনে দিতে দিতে বলল, কাঁদবে না আইজান। ডোডো ঠোঁট টেনে কান্নার সুর তুলে বলল, আম্মান। আজলান ওর হাতের আঙুল টেনে টেনে তাতে চুমু দিয়ে বলল, ওই ননসেন্স মহিলার কাছে যাওয়ার দরকার নেই। আজলান ব্যস্ত ভঙ্গিতে সদর দরজার দিকে এগোতে এগোতে ফোনের ওপাশের জনকে বলে গেল, দ্রুত গাড়ি নিয়ে বের হও। ওনাদের শ্যামবাজার থেকে গাড়িতে তুলবে। হ্যাঁ, দ্রুত যাও, সোজা বাড়ি নিয়ে আসবে। এখানে আগে কখনো আসেনি। আমার নাম বললে হয়ে যাবে। ওকে কোনো সমস্যা হলে আমাকে জানাও। রমলা চাচি টি টেবিলটা সাজাচ্ছে। ডোডোটার গাড়িতে বসে আছে চুপচাপ, গাড়ির রিমোটটা নিয়ে খেলছে। আজলান ওকে সাদা টি শার্ট পরিয়ে দিয়েছে, গোসল করিয়ে বেবি লোশনও মাখিয়েছে। হঠাৎ কপালের একপাশে কালো টিপ দেখে চেঁচিয়ে উঠতে আম্বিয়া বেগম ছুটে এসে বলল, নজর পড়বে তাই দিয়েছি খোকা, রাগারাগি করিস না এটা নিয়ে। এসবে নজর কাটে কে বলেছে তোমাকে? এক্ষুনি তোলো। আম্বিয়া বেগম ডোডোকে কোলে নিয়ে চলে গেলেন। আজলান আয়জার ঘরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিথিকে আর আয়জাকে দেখলো। আয়জাকে শাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে চুল বচ্ছে তিথি। ফোনে কল আসায় আজলান ব্যস্ত ভঙ্গিতে হেঁটে চলে গেল। আতিফ এসেছে ওর ছেলে মেয়ে নিয়ে। ওরা ডোডোকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ডোডো তাদেরকে পেয়ে গলা ফাটিয়ে চিৎকার করে করে খেলছে। তিথি আয়জাকে রেডি করিয়ে মেহমানদের অপেক্ষায় ঘুরঘুর করছে। আর ড্রয়িং রুমে সামির, আভিরা আর ডোডোর খেলা দেখছে। ডোডো মাকে দেখা মাত্রই ফোকলা হেসে হাত দুটো মাথার উপর তুলে ডাকলো, আম্মান তুত্তু। তিথি হাত দেখিয়ে বলল, মাইর দিব। ডোডো কান্নার সুর তুলে হাত বাড়িয়ে ডাকলো। তিথি হেসে বলল, যাব না। দরজার কলিং বেল বেজে উঠতেই তিথি মাথায় শাড়ির আঁচল তুলে দৌড়ে গেল। দরজা খুলতেই দেখলো জারিফ দাঁড়িয়ে, এক হাতে অনেকগুলো মিষ্টি আর সন্দেশের কার্টন, অন্য হাতে মিষ্টি দইয়ের হাঁড়ি। তিথি বলল, আপনি? পাত্রপক্ষ এসেছে? আম্বিয়া বেগম এসে বলল, এই ছেলে, তুমি এতদিন পর এলে? এতদিন কই ছিলে?
আমার MBA ফাইনাল পরীক্ষা চলছিল আন্টি। তোমার আব্বা আম্মা কেমন আছে? ভালো আছে। মেহমান চলে এসেছে? জারিফ উত্তর দিল। হ্যাঁ, স্যারের সাথে আসছে। আজলান মেহমান নিয়ে বাড়িতে প্রবেশ করা মাত্রই আম্বিয়া বেগম এবং আফতাব শেখের সাথে পরিচয় করিয়ে দিল। জারিফকে এক কোণে দাঁড়িয়ে ডোডোকে কোলে নিয়ে আদর করতে দেখে বলল, মঈন, তুমি আজ আমাদের সাথে রাতে খাবে। আজ কোনো না শুনতে চাই না। কিন্তু স্যার। কোনো কিন্তু না। ডোডো জারিফকে বলল। তুত্তু হো। আজলান চলে যাচ্ছিল। ডোডোর কথা শুনে থেমে গিয়ে ফিরে চাইল, বলল, বাবু কি বলছে? বুঝতে পারছি না স্যার। আজলান ডোডোকে কোলে নিয়ে গালে আদর করে বলল, কি চাই বাবা? আজলান দাঁত কিরমির করে বলল, বোকা মহিলা সাজগোজের খপ্পরে পড়ে বাচ্চাকে খাওয়াতে ভুলে গেছে। তিতির কাছে নিয়ে যাওয়ার পর সে দেখলো তিতি সন্দেশ খাচ্ছে। আজলান বলল, ওর খিদে পেয়েছে, খেতে দাও। তিতি ডোডোর মুখে সন্দেশ ভেঙে পুড়ে দিয়ে বলল, অসম্ভব, শাড়িতে পিন করেছি, এখন ওকে খাওয়াতে গেলে অনেক সমস্যা। আজলান শক্ত গলায় বলল, ওর খিদে পেয়েছে। মেহবুব, শেষবার খাইয়েছ কখন? তিথি ডোডোকে কোলে নিয়ে ফেলল। মনে নেই বলে ডোডোর গালে আলতো করে চট দিতে দিতে বলে গেল, এই বেয়াদব ছেলে, তোর খিদে লাগলে আমাকে বলবি, তোর বাপকে বলিস কেন? তোর বাপের তোর গোডাউন আছে, হ্যাঁ? আর বলবি তোর বাপকে মিষ্টি খাবি, সন্দেশ খাবি, দুধ পাউরুটি খাবি নাকি আঙ্গুর খাবি, আচ্ছা দই খাবি? ডোডো মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। তিথি তার দিকে চোখ রেখে আদরে ঠোঁট দুটোর উপর চুমু দিয়ে বলল, চাইয়া থাকুস কেন, কি কবি ক? ডোডো ঠোঁট লম্বা করে বলল। তুত্তু হো। তিথি কপালে চড় মারতে মারতে বলল, ও জ্বালা রে জ্বালা। ডোডো কপালে হাত রেখে মায়ের দিকে চেয়ে রইল। তিথি তার কাণ্ড দেখে হাসতে হাসতে বলল, তোর কিসের এত দুঃখ যে কপালে হাত দিচ্ছিস? তুত্তু খাওয়া আর হাগুমুতো ছাড়া আর কোনো কাজ আছে তোর? ডোডো গলা টেনে দুঃখের সাথে ডাকলো, আম্মান্ত। মাকে কি করে পটাতে হয় ভালো করে শিখে গিয়েছিস তুই, হ্যাঁ? আয়জাকে তার ঘরে দেখতে এলো বরের মা, ভাবি আর বোন। আয়জার সাথে অনেক কথাবার্তা বলার পর তিতির সাথেও বলল। তারপর আম্বিয়া বেগম আর আতিফার সাথে কথায় ব্যস্ত হয়ে পড়ল। তিতি সেই ফাঁকে আয়জাকে বলল, তুমি ওই মদনটাকে পছন্দ করো? ওই মদন দেখো ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। জারিফকে দেখিয়ে দিল তিথি। আয়জা তাকে দেখার সাথে সাথে জারিফও চোখ তুলে তাকালো। চোখ সরিয়ে নিতেই তিথি বলল, মা গো মা, কেমন করে চোখ সরিয়ে নিল? এ তো উল্টো তোমার উপর রাগ দেখাচ্ছে রণদিনী। তুমি ওকে বলনি তোমাকে আজকে পাত্রপক্ষ দেখতে আসছে? আয়জা গলায় জোর দিয়ে বলল, না। বেশ শালা, এই জন্যই তো মেজাজ হট। এই দেখছি ফাট্টা কেষ্ট চাইতে কোনো দিক দিয়ে কম নয়। থাকবে এই কালা বিলাইয়ের চাইতে ধলা বিলাই ভালো, তাকে বিয়ে করে নাও। আমিও এক কালা বিলাইকে ছেড়ে ধলা বিলাইকে বিয়ে করছি। বর্তমানে আমি এক বাচ্চার মা, মোটামুটি ভালোই আছি। টাকা পয়সা ধন দৌলত আর মোহাব্বতের অভাব নাই। তুমিও করে ফেলো। না না। তিথি বড় বড় চোখ পাকিয়ে বলল, তুই না বলছিস কেন? তুই কি বুঝিস, হ্যাঁ? ফুপ্পির পক্ষ নিচ্ছিস? তুই দাঁড়িয়ে দিবি বিয়ে? কথা বলতে পারিস না ভালো করে, আবার প্রতিবাদ করিস ব্যাঙের বাচ্চার ব্যাঙ। ডোডো হাতের তালু দিয়ে ঠাস করে মারল তিথির নাকে। তিথি বলল, দিল্লি তো নাকটা চেপটা করে। ডোডো ঝুঁকিয়ে এসে তার নাকটাতে গাল বসিয়ে কামড়ে দিতে চাইল। তিথি তাকে সরিয়ে দিতে গিয়ে হাসতে হাসতে বলল, তোর বাপ নাক কাটা বউয়ের সাথে একদিনও সংসার করবে না রে ডোডো। তিথি হাসার ফাঁকে দেখলো আয়জা কাছে। সে হাসা থামিয়ে দিল। আয়জা গাল মুছে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বড় সড়ো করে একটা দম ফেলে বলল, তৃতীয় পক্ষ সবকিছু কেমন বিনা কষ্টে বিনামূল্যে পেয়ে যায়, তাই না ভাবি? এলো, দেখলো, পছন্দ করলো, তারপর বিয়ে হয়ে গেল। কত সহজ। এত কিছু বুঝি না। থার্ড পার্সনের সাথে তোমার ভাই সংসার করছে, এক বাচ্চার বাপ হয়েছে, তো কোনো কিছু কি আটকে আছে? নেই বলছো? তোমাদের মধ্যাকার এত ঝামেলা, মনোমালিন্য, এত এত অমিলের মাঝেও মানিয়ে চলার চেষ্টা, প্রতিনিয়ত দুজনের কাছ থেকে দুজন ছিটকে পড়তে পড়তে আবারও সংসার নামক কেন্দ্রবিন্দুতে এসে থমকে যাওয়া। তুমিই বলো না তোমরা আটকে নেই? তিথি জবাব দিতে পারল না। আয়জা বলল, দিন শেষে না তুমি সুখী না ভাইয়া, তোমরা জাস্ট মানিয়ে চলছো, আর কিচ্ছু না। তিথি ডোডোকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। চা পার হিসেবে সবসময় সবার প্রাপ্তির খাতাটা কি আসলেই পরিপূর্ণ থাকে? আয়জাকে পাটপাকের পছন্দ হয়েছে, পাটকে আম্বিয়া বেগম আর আজলানের পছন্দ হয়েছে। আফতাব শেখ কোনো মতামত জানাননি। তিথিরও মনে হলো ছেলেটা মন্দ না, বিয়েটা হয়ে যাওয়াই ভালো। স্যারের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলার সাহস বোধ হয় জারিফের এই জীবনেও হবে না।
আজলান এক বসে কথা পাকাপাকি করে নিল, দিন তারিখ দেনা পাওনা সবকিছুর হিসেব। আইজা দেখলো কেনা বেচার বাজারে তার দাম নেহাতি কম না। তিথিকে সব ব্যাপারে খাপছাড়া দেখে তার রাগ হলো। তাকে আশা দেখে এখন চুপ করে আছে, সবকিছু হালকাভাবে নিয়েছে। আসলে ব্যথা যার সে ছাড়া বাকিদের কাছে তা একটা বিরহের গল্প মাত্র। তাই ভাবি তাকে বোঝার চেষ্টা করছে না। তিথি ডোডোকে ভাত খাওয়ানোর চেষ্টা করছিল। রাত 9টায় ডোডোর ভাত খাওয়ানোর সময়। আজদান সময় ঠিক করে দিয়েছে, ঠিক সময়ে ভাত না খাওয়ালে সে চেঁচামেচি জুড়ে দেবে। তিথির আজকাল এসব ভালো লাগছে না। আইজা সেখানে এসে বলল,